নমস্কার। আমি ডক্টর শান্তশুভ্র চ্যাটার্জি, সিনিয়র মেডিসিন কনসালটেন্ট, অ্যাপোলো হসপিটাল, নরেন্দ্রপুর। আজকে আপনাদের সঙ্গে আমি ডায়াবেটিস রিভার্সাল নিয়ে কিছু কথা বা তথ্য শেয়ার করতে চাই। ডায়াবেটিস রিভার্সাল বলতে আসলে কি বোঝায়? এই বিষয়টি কি সম্পূর্ণ রোগমুক্তি? খুবই সুন্দর প্রশ্ন। প্রথমে এটা বুঝতে গেলে আমাকে জানতে হবে ডায়াবেটিস রোগটা কি। আমরা সহজভাবে বুঝি মধুমেহ, অর্থাৎ আমাদের রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়। তো ডায়াবেটিসের একটা ন্যাচারাল হিস্ট্রি আছে। ন্যাচারাল হিস্ট্রি মানে আপনার ব্লাড গ্লুকোজ নর্মাল, তারপরে আপনার গ্লুকোজ ইনটলারেন্স হলো, অর্থাৎ ব্লাড সুগার একটু বাড়লো, তারপরে আপনার ক্লিনিক্যাল ডায়াবেটিস হলো, অর্থাৎ আপনার ব্লাড সুগার ডায়াবেটিসের রেঞ্জে চলে গেল, তারপরে হচ্ছে কমপ্লিকেশনস। এই প্রত্যেকটা স্টেপকেই আমরা ব্যাক করতে পারি টু ইটস প্রিভিয়াস স্টেজ। এটাকেই বলা হতো ডায়াবেটিস রিভার্সাল। কিন্তু এই টার্মিনোলজির মধ্যে একটা সমস্যা রয়েছে যে আপনি ধরুন ক্লিনিক্যাল ডায়াবেটিস থেকে গ্লুকোজ ইনটলারেন্সে ফিরে গেলেন, বা গ্লুকোজ ইনটলারেন্স থেকে নর্মাল ব্লাড গ্লুকোজে ফিরে গেলেন। এর মানে এই নয় যে আপনি রোগমুক্ত হলেন। আপনি কিন্তু আবার নর্মাল গ্লুকোজ থেকে গ্লুকোজ ইনটলারেন্সে চলে যেতে পারেন, আবার গ্লুকোজ ইনটলারেন্স থেকে ক্লিনিক্যাল ডায়াবেটিসে চলে যেতে পারেন। এটাকে আমরা আমরা বলি রিভার্সাল। সুতরাং রিভার্সাল টার্মটা ব্যবহার আমরা করতে পারি, কিন্তু এর থেকেও ভালো টার্ম হচ্ছে রেমিশন। অর্থাৎ we can achieve remission for diabetes. Probably the term reversal is very harsh. ডায়াবেটিস রেমিশন কি সব রোগীর পক্ষেই করা সম্ভব? জীবনযাত্রার পরিবর্তন কিভাবে ব্লাড সুগার কমাতে সাহায্য করে? তো এবার আপনি যখন ডায়াবেটিস রিভার্সাল নিয়ে ভাবছেন বা রেমিশন নিয়ে ভাবছি, সেক্ষেত্রে আপনার করণীয় কি? প্রথম বুঝতে হবে যে একজন মানুষ তার ডায়াবেটিস হতে পারে কি কি কন্ডিশনে। যদি তার ফ্যামিলিতে হিস্ট্রি থাকে ডায়াবেটিসের, যদি সে ওবেজ হয়, যদি সে সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, যদি টু মাচ কার্বোহাইড্রেট খায়, তাতে ডায়াবেটিস হয় বলছি না, কিন্তু ডায়াবেটিস হলে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করাটা ডিফিকাল্ট হয়। সেসব ক্ষেত্রে আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি ব্লাড গ্লুকোজ মনিটর করতে হবে। মনিটর করে আপনার যদি গ্লুকোজ ইনটলারেন্স বা ক্লিনিক্যাল ডায়াবেটিস ধরা পড়ে, তখন আপনাকে সাবধান হতে হবে। এখন গ্লুকোজ ইনটলারেন্স মানে কি? আপনার যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ 100 থেকে 125-এর মধ্যে হয়, সেটাকে আমরা বলি গ্লুকোজ ইনটলারেন্স। কিন্তু যদি আপনার ফাস্টিং ব্লাড গ্লুকোজ 126 বা তার বেশি হয়ে যায়, সেটাকে আমরা বলি ক্লিনিক্যাল ডায়াবেটিস। ঠিক সেই রকম পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজের ক্ষেত্রেও যদি আপনার ব্লাড গ্লুকোজ 140 থেকে 199-এর মধ্যে থাকে, আমরা বলি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। 200 বা তার বেশি হয়ে যায়, তখন আমরা বলি ক্লিনিক্যাল ডায়াবেটিস। এখন যখনই এটা আপনার ধরা পড়লো, আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবু ওষুধ দেবেন, কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে বলবেন। সেটা আপনার ব্লাড গ্লুকোজ লেভেলের ওপর ডিপেন্ড করবে এবং আপনার আনুষঙ্গিক কি রোগ আছে তার উপর নির্ভর করবে। তো প্রথম আমরা যেটা বলি সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এখন লাইফস্টাইল মডিফিকেশনের দুটো আর্ম আছে, একটা হচ্ছে খাদ্য, একটা হচ্ছে এক্সারসাইজ। এবার খাবার দাবার ক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনার সঙ্গে একটি সাধারণ মানুষের খাওয়ার কিন্তু কোনো পার্থক্য নেই। ডায়াবেটিক ডায়েট বলে কিছু হয় না, এইটা প্রথম বুঝতে হবে। তো খুব সহজভাবে যদি আমি বলি, ধরুন আমরা বাঙালি, তামিল আছে, গুজরাটি আছে, ইউপির মানুষ আছেন, বিহারের মানুষ আছেন, প্রত্যেকের খাদ্যাভ্যাস আলাদা। সুতরাং ওয়ান সাইজ ফিটস অল হবে না। সুতরাং আপনাকে ডায়েটটা মডিফাই করতে হবে অ্যাজ পার রিজন। তো আমরা খুব সহজভাবে বলি প্লেট কনসেপ্ট বা থালি কনসেপ্ট। অর্থাৎ আপনার একটা থালা, তাকে দুটো ভাগে ভাগ করুন। 50% আপনাকে ভেজিটেবল রাখতে হবে, আর বাকি 50%কে আবার ভাগ করুন। 25% প্রোটিন হতে হবে। সেই প্রোটিন প্রেফারেবলি ভেজ প্রোটিন হলে ভালো হয়, যেমন মুগের ডাল, বিউলির ডাল, এবং আপনি বাজরা খেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আনপলিশড হতে হবে। যত পলিশিং হবে তত কিন্তু আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স সেই খাবারের বেড়ে যাবে। আর বাকি 25% আপনি ফ্যাট দ্রব্য ব্যবহার করতে পারেন এবং কার্বোহাইড্রেট ব্যবহার করতে পারেন। সুতরাং এটা হলো খাদ্যদ্রব্যের ক্ষেত্রে। আর এক্সারসাইজের ক্ষেত্রে আমরা যেটা বলি যে অন্তত সপ্তাহে 5 দিন 45 মিনিট আপনাকে এক্সারসাইজ করতে হবে। সেটা ফাস্ট ওয়াকিং হতে পারে,
সেটা আপনি ট্রেডমিলে চাইলে হাঁটতে পারেন, সেটা আপনার যেটা সুবিধা হবে। এমন পরিশ্রম যাতে আপনার একটু হার্টবিটটা বাড়বে, আপনার একটু ঘাম হবে, সেই এক্সারসাইজে কিন্তু আপনার কিছুটা পরিমাণ ব্লাড গ্লুকোজ কমবে। কিন্তু আমি যদি ডায়েট এবং এক্সারসাইজ দুটোকে এক জায়গায় করি, তাহলে আপনি আপনার ব্লাড সুগার অ্যারাউন্ড 20 to 40 মিলিগ্রাম পার ডেসিলিটার কমাতে পারবে, তার বেশি কিন্তু কমানো সম্ভব নয়। তারপরেও যদি আপনার ব্লাড সুগার বেশি থাকে, তখন কিন্তু আপনাকে ডাক্তারবাবুর কাছে গিয়ে ওষুধের উপরেই ভরসা করতে হবে। ডায়াবেটিস রোগী কি সব ধরনের ফল খেতে পারেন? প্রথমে একটা কথা বলি, ডায়াবেটিস রিভার্সাল বলতে কি বোঝায় আমি আপনাকে বুঝিয়েছি, যে আপনি একটা স্টেজ থেকে তার আগের স্টেজে চলে যাওয়া। যদিও রিভার্সাল টার্মটা মেবি ফ্যালাসিয়াস, কারণ রিভার্সাল হতে পারে, সুতরাং রেমিশনটা বেটার। তো এই রিভার্সাল কাদের সম্ভব সেটা আগে জানতে হবে। সবার ক্ষেত্রে রিভার্সাল সম্ভব না, এই নিয়ে অনেক স্টাডি হয়েছে ইউএস ইউকেতে। তারা যেটা স্টাডি করে বলছেন যে যদি আপনার 6 বছরের কম ডায়াবেটিস হয়, যদি আপনার মেন্টাল হেলথ ভালো থাকে, যদি আপনার অনেক বেশি ওষুধ চলছে এরকম সিনারিও না হয়, যদি আপনার ইনসুলিন চলছে এরকম না হয়, যদি আপনার পেটে চর্বি কম থাকে, সেই সব ক্ষেত্রে যদি আপনি ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে এবং স্থূলতা কমিয়ে, আমরা স্থূলতায় আসবো একটু পরে, আপনি 15 কেজি মতন ওয়েট কমাতে পারেন, মাইন্ড ইট, অ্যাটলিস্ট 15 কিলোগ্রাম ওয়েট লস, সেই সব মানুষেরই একটা পরিমাণ মানুষের ডায়াবেটিস রিভার্সাল সম্ভব। আর রিগার্ডিং আপনি যেটা প্রশ্ন করলেন ফলের ব্যাপারে, আমরা যেটা বলি ফল আপনি সব রকম খেতে পারেন, কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা টার্ম আছে, অর্থাৎ আপনি যখনই একটা কার্বোহাইড্রেট কন্টেনিং ফুড খেলেন, কত তাড়াতাড়ি আপনার ব্লাড গ্লুকোজ বাড়বে সেটাকে বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স। তো আমাদের টার্গেট হচ্ছে এমন ফল খাওয়া যার গ্লাইসেমিক ইন্ডেক্স কম। সুতরাং কিছু ফল যেমন আপনার আম, কলা, সবেদা, এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি, সুতরাং এগুলো কম খেতে হবে। কিন্তু আপেল, তরমুজ, পেঁপে, এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম, সুতরাং এগুলো আপনি অ্যাডিকুয়েট কোয়ান্টিটিতে খেতে পারেন। আর ফলের রস কিন্তু খুব একটা ভালো আইডিয়া নয়, তার কারণ ফলের রস যদি খান তাতে কিন্তু আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স যেহেতু বেশি, খুব তাড়াতাড়ি পোস্ট প্র্যান্ডিয়াল গ্লুকোজ রাইজটা হয়। সুতরাং এটাই আমার এই ব্যাপারে বলার। ইন্টারমিটেন্ট ফাস্টিং কি ব্লাড সুগার কমাতে সাহায্য করে? ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে অনেকে আমাদের কাছে আসেন এবং অনেকে খুব ভ্রান্ত ধারণা আছে। প্রথম আমরা বলি, আমাদের বাঙালিদের খাওয়ার মধ্যে কার্বোহাইড্রেট একটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা ভাত খেতে ভালোবাসি, কেউ কেউ রুটি খেতে ভালোবাসেন, কেউ চাপাটি খেতে ভালোবাসেন। তো কার্বোহাইড্রেট কন্টেনিং ডায়েট বেসিক্যালি হাই, মডারেট, লো, এই তিনটে ভাগে আমরা ভাগ করি। যদি আপনার খাদ্যের 45% বেশি কার্বোহাইড্রেট থাকে সেটাকে আমরা হাই বলি, 26 থেকে 44% হলে মডারেট বলি, এবং তার নিচে হলে আমরা লো বলি। আর একটি টার্ম আছে ভেরি লো ক্যালোরি ডায়েট, অর্থাৎ যেখানে আপনি 800 ক্যালোরির কম খাবার খাচ্ছেন ক্যালোরির। তো আমাদের কার্বোহাইড্রেট কমাতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যদি একেবারে কার্বোহাইড্রেট কমিয়ে দিই, আমার বাকি যে আমার ক্ষুধা সেটা মেটাতে গেলে আমার প্রোটিন আর ফ্যাটটা বাড়বে। এবার প্রোটিন বাড়লে অসুবিধা নেই যদি এটা ভেজিটেরিয়ান প্রোটিন হয়। অ্যানিমেল প্রোটিন খেতে আমি না করছি না, মাছ তো আমরা খাবো, কিন্তু তেলটা কম কনজিউম করতে হবে। ডিমের ক্ষেত্রে একটা কথা বলার, যে আপনি ডিমের সাদা অংশ যত খুশি খেতে পারেন, কুসুম খেলে কিন্তু একটার বেশি খাবেন না, কারণ কুসুমে 300 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে এবং আপনার ডেইলি রেকমেন্ডেড অ্যালাওয়েন্স ফর কোলেস্টেরল কিন্তু 300 মিলিগ্রামই। অর্থাৎ আপনি যদি একটা কুসুম খেয়ে ফেলেন সারাদিন, কিন্তু আর আপনার কোনো কোলেস্টেরল নেওয়া উচিত নয়। চিকেন আপনি খেতে পারেন, অল্প তেলে রান্না করলেন, রেড মিটটা প্রেফারেবলি অ্যাভয়েড করুন। এবার আপনি এইভাবে যখন খাচ্ছেন, যখন আপনার ফ্যাটটা বাড়ছে, আপনি অত্যন্ত বেশি কার্বোহাইড্রেট কমিয়ে ফেলছেন, ধরুন আপনি 10% অফ ইয়োর ডায়েট কন্টেন্টস অফ কার্বোহাইড্রেট, তখন কি হবে, আপনার মেটাবলিজম উইল সুইচ টু ফ্যাট বেসড মেটাবলিজম। তাহলে সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে কিটোন বডি তৈরি হবে বডিতে, এবং একটা কিটোসিস হওয়ার চান্স থাকে। আর সেকেন্ড যেটা, ফ্যাট বেসড ডায়েট হয়ে গেলে আপনার কোলেস্টেরল বাড়বে, বা কোলেস্টেরল না বাড়লেও আপনার
খুব বাজে ধরনের যে এলডিএল কোলেস্টেরল সেটা ব্লাডে তৈরি হতে পারে, এবং আপনার শরীরে যেসব আর্টারিজ আছে অর্থাৎ ধমনী আছে, যেটা ব্রেনকে সাপ্লাই করে, হার্টকে সাপ্লাই করে, কিডনিকে সাপ্লাই করে, সেগুলো একটা কোলেস্টেরলের লেয়ার জমা করবে। অর্থাৎ আপনার মনে করুন বাড়িতে একটা পাইপ আছে যার থ্রু দিয়ে জল ফ্লো করে, সেই পাইপের ডায়ামিটার যদি আমি ছোট করে দিই তাহলে কি হবে, ফ্লো হবে কিন্তু ল্যাটারাল প্রেশার বেশি হবে। সুতরাং আপনার ভবিষ্যতে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ফেলিয়ারের রিস্ক বাড়বে। সুতরাং আপনাকে এই প্রপোর্শনটা মেনটেন করতে হবে, যেখানে কার্বোহাইড্রেট থাকবে, ফ্যাট থাকবে, প্রোটিন থাকবে, এবং আমি যেটা কনসেপ্ট দিলাম থালি কনসেপ্ট, 50% ভেজিটেবল, 25% কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। আর ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে আমার যেটা বলার, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং কিন্তু প্রমাণিত নয় যে কোনো উপকার করে। আমরা যেটা বলি যে খিদে পেলে খান, আর পুরো পেট ভর্তি করে খাবেন না। 80% যখন আপনার স্যাটাইটি হবে বা খিদে মনে হবে 80 আমার পেট ভরেছে, আপনি বন্ধ করে দিন খাওয়া। আদারওয়াইজ 12 ঘন্টা আমি খাবো না নিয়ম করে ওটা করবেন না। খিদে পেলে খাবেন এবং পুরো পেট ভর্তি করবেন না, আদারওয়াইজ এই রিস্কগুলো হতে পারে। ব্লাড সুগার কম আছে বলে হঠাৎ করে ডায়াবেটিসের ওষুধ বন্ধ করা কি আদৌ উচিত? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন একজন ডায়াবেটিস রোগী আমাদের কাছে আসে, তার সঙ্গে কথা বলে আমরা তাকে এইদার শুধু ডায়েট এবং এক্সারসাইজের কথা বলি, অথবা আমরা তাকে ডায়েট এবং এক্সারসাইজের সাথে ওষুধ দিই, বা কিছু রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ব্যবহার করা হয়, তার কিছু নির্দিষ্ট ইন্ডিকেশনস আছে, আমি সেটা এখন যাচ্ছি না। তো আপনি সুগার কমে গেছে বলে যদি আপনি ওষুধ বা ইনসুলিন বন্ধ করেন, তার ফল কিন্তু ক্যাটাস্ট্রফিক হতে পারে। আপনার বডিতে নয় ইনসুলিন তৈরি হচ্ছে না, অথবা ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সে সেলের ওপর কাজ করছে না, ওই জন্যই তো আপনার বা আমার ব্লাড সুগার বাড়ছে। তো আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ব্লাড গ্লুকোজটাকে একটা নির্দিষ্ট মাত্রার নিচে রাখা, যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে দেখা গেছে যে এর নিচে যদি ব্লাড গ্লুকোজ থাকে তাহলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গর ক্ষতি হয় না। আপনি একদম এটাকে নিয়েই চলবেন, অর্থাৎ তখন আর ডায়াবেটিসটা ডিজিজ থাকবে না, ডিসঅর্ডার হয়ে যাবে। অর্থাৎ আপনি ডায়াবেটিক কিন্তু আপনি একদম একজন নর্মাল মানুষের মতন জীবনযাপন কাটাবেন, কারণ আপনি এটাকে কন্ট্রোলে রেখেছেন এবং আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করছেন রেগুলারলি। তো আপনি যদি হঠাৎ বন্ধ করে দেন এই ভেবে যে আমি সেরে গেছি, যেটা হবে সেটা হচ্ছে আপনার ব্লাড গ্লুকোজ বাড়তে শুরু করবে, এবং একটা সময় হবে যখন ব্লাড গ্লুকোজ এতটা বেড়ে যাবে আপনি আবার টেস্ট করবেন, দেখবেন এ বাবা আমার সুগার এত বেড়ে গেল। কিন্তু ওই 3 মাস বা 6 মাস ও আপনার দেহের যে ক্ষতি করবে সেটা কিন্তু রিভার্স করতে আমাদের বেশ বেগ পেতে হবে। চোখের সমস্যা করতে পারে, হৃৎপিণ্ডের করতে পারে, ব্রেনের করতে পারে, কিডনির করতে পারে। সুতরাং ইনসুলিন বা মেটফরমিন বা যে কোনো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস নিজের থেকে বন্ধ করবেন না। একটাই ক্যাভিয়েট, আপনার যদি কখনো ব্লাড গ্লুকোজ ফল করে বা হাইপোগ্লাইসেমিয়া হয়, তখন আপনাকে সেই মুহূর্তের ডোজটা হয়তো একটু হোল্ড রেখে সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যে আপনার সাবসিকুয়েন্ট অ্যাকশন কি হবে, কেন আমার সুগার ফল করলো, আমাকে কি ডোজটা কমাতে হবে, আমাকে কি দেখতে হবে অন্য কোনো কারণে সুগার ফল করলো কিনা। আরেকটি ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে দিই যে অনেক সময় আমরা একজন মানুষের ইনসুলিন বা মেটফরমিন বা দুটোই চলছে, ব্লাড সুগার অনেকটা কন্ট্রোল, আমরা ওষুধের ডোজ কমিয়ে চেষ্টা করি, কিন্তু সেটা ডাক্তারবাবু করবেন, আপনারা কিছুতেই করবেন না। ওজন কমানোর সঙ্গে ডায়াবেটিস রেমিশনের সম্পর্কটা ঠিক কোথায়? খুবই ভালো প্রশ্ন। আপনারা হয়তো খেয়াল করবেন কিছু কিছু খুব নামকরা ইনসুলিন প্রডিউসিং কোম্পানি আস্তে আস্তে ইনসুলিন থেকে কিছু অন্য ওষুধে শিফট করছে, যেগুলোর আপনারা নাম শুনেছেন। আমি ওষুধের এইটা কম্পোজিশনটা আপনাদের বলতে পারি, টিরজেপেটাইড, সেমাগ্লুটাইড, এই জাতীয় ওষুধ আস্তে আস্তে উঠে আসছে। তো এরা হচ্ছে সব GLP-1RA বা GIP, এগুলোকে স্টিমুলেট করে, এবং এদের কাজ হচ্ছে আপনার খিদেটাকে কমিয়ে দেওয়া। খিদেটাকে কমালে আপনার ওজন কমবে, আপনার লিভারে ফ্যাট কমবে, আপনার প্যানক্রিয়াসে ফ্যাট কমবে, এবং অটোমেটিক্যালি আপনার যেই মুহূর্তে ওজন কমবে, আপনার লিভারে ফ্যাট কমবে এবং প্যানক্রিয়াসে ফ্যাট কমবে,
আপনার ব্লাড গ্লুকোজ নর্মাল হতে বাধ্য। এই টার্মটা এসেছে ডায়াবেসিটি, অর্থাৎ ডায়াবেটিস আর ওবেসিটি এই দুটো একদম ওতপ্রোতভাবে জড়িত, আপনি দুটোকে আলাদা করতে পারবেন না। সুতরাং যার ডায়াবেটিস আছে সে যদি রোগা পাতলা মানুষ হন, বা যার ডায়াবেটিস আছে সে যদি খুব স্থূল হন, দুজনের ক্ষেত্রে আমরা যেটা দেখি তার লিভারে ফ্যাট কন্টেন্ট কতটা, এবং এই লিভার ফ্যাট কমাতে গেলে আমাকে তার ওজন কমাতে হবে এবং তার শরীর থেকে মেদটাকে সরাতে হবে। তার ডেফিনিট একটা পার্ট হচ্ছে ডায়েট এবং এক্সারসাইজ, আর একটা পার্ট হচ্ছে ওয়েট রিডাকশন। কিন্তু মনে রাখতে হবে এই ওয়েট রিডাকশনটা কিন্তু খুব গ্র্যাজুয়াল হবে। এই নয় যে আপনি 15 কেজি 2 মাসে কমাবেন, নেভার। খুব তাড়াতাড়ি ওজন কমালে কিন্তু গলব্লাডারে পাথরের সম্ভাবনা থাকে, আবার রিঅ্যাকুমুলেশন অফ ফ্যাট হতে পারে লিভারে। সুতরাং আপনার ওজন কমাবেন খুব আস্তে আস্তে, 1 to 2 কেজি পার মান্থ টু ইয়োর টার্গেট ওয়েট। এবং এটাও মনে রাখবেন একটা টার্ম আমরা শুনি বিএমআই, বিএমআই এর সঙ্গে কিন্তু আমাদের এই ডায়াবেটিসের চিকিৎসার এখন মানে ইম্পর্টেন্সটা সেটা কমে যাচ্ছে। আমরা বলছি এখন ভিসারাল ফ্যাট বা লিভার ফ্যাট বা বেলি ফ্যাট। বেলি ফ্যাট কমাতে হবে, এবং এই বেলি ফ্যাট কমাতে গেলে ডায়েট, এক্সারসাইজ এবং নতুন প্রজন্মের কিছু ওষুধ চলে এসেছে যেগুলো ট্রিমেন্ডাসলি হেল্প করছে আমাদের টু গেইন ওয়েট লস অ্যাট আ ভেরি মডেস্ট ওয়ে, ভেরি স্লোলি। এবং এটা করতে পারলে কিন্তু অবশ্যই ডায়াবেটিস রিভার্সাল বা রেমিশন এটা সম্ভব। স্ট্রেসে ভোগার অভ্যেস কি ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে? এটি খুবই সুন্দর প্রশ্ন। আমরা এতক্ষণ ডায়াবেটিস রিভার্সাল নিয়ে কথা বলছি, জাস্ট আমি একটা কথা বলে দিই, ডায়াবেটিস রিভার্সাল বা রেমিশন মেনলি কয়েকটা ক্ষেত্রে করা যায়। একটা হচ্ছে ওয়েট লস করলে করা যায়, একটা হচ্ছে কোনো রুগীর যদি বেরিয়াট্রিক সার্জারি হয়ে করা যায়, একটা হচ্ছে কোনো রুগীর কোনো ইনফেকশন হয়েছে বা কোনো সার্জিক্যাল স্ট্রেস হয়েছে, তখন তার ব্লাড সুগার বাড়ে, সেটা সেই স্ট্রেসটা সরে গেলে করা যায়। কিছু ওষুধ খেলে ব্লাড সুগার বাড়তে পারে, যেমন স্টেরয়েড কোনো অন্য কারণে দেওয়া হয়েছে, স্টেরয়েড বন্ধ করলে করা যায়। আরেকটা হচ্ছে আপনার যদি ইমোশনাল খুব টার্মোয়েল চলছে তখন কিন্তু ব্লাড সুগার বাড়তে পারে। ডাইরেক্টলি স্ট্রেসের জন্য আপনার ডায়াবেটিস হচ্ছে না, ইট ইজ ওয়ান অফ দি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। অথবা আপনার ধরুন ডায়াবেটিস আছে, আপনার স্ট্রেসের জন্য ব্লাড সুগার বাড়ছে তাড়াতাড়ি এবং বেশি বাড়ছে, যেটা খুব ভালো প্রমাণ হচ্ছে কোভিডে আমরা পেয়েছি। কোভিডের সময় পিপল ওয়ার সো স্ট্রেসড যে তাদের ব্লাড সুগার বাড়ছিল, তার উপরে কোভিডের চিকিৎসায় স্টেরয়েড ইউজ হচ্ছিল, তখন ব্লাড সুগার বাড়ছিল। সুতরাং এই কয়েকটা ক্ষেত্রে, আরেকটা ক্ষেত্রে ডায়াবেটিস রিভার্সাল সম্ভব, সেটা হচ্ছে প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস। সো এই কটা ক্ষেত্রে ডায়াবেটিস রিভার্সাল বা রিমিশন সম্ভব, এবং এটাই আমার বক্তব্য। একজন ব্যক্তি তার ডায়াবেটিস সম্পূর্ণভাবে কমিয়ে ফেলতে চাইলে কি করা উচিত? ওভারঅল পরামর্শ হবে যে প্রথম, আপনার যদি পারিবারিকভাবে ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, অথবা আপনার যদি ডায়াবেটিস স্পেসিফিক সিমটমস হয়, যেমন বারবার বাথরুম পাচ্ছে, খুব জল তেষ্টা পাচ্ছে, অত্যন্ত খিদে পাচ্ছে, আপনি খাচ্ছেনও কিন্তু আপনার ওয়েট কমে যাচ্ছে, আপনার খুব ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে কুঁচকিতে বা পায়ের আঙুলের ফাঁকে, আপনার বারবার সর্দি কাশি হচ্ছে, আপনার খুব ফ্যাটিগ লাগছে, তাহলে আপনি আপনার ব্লাড সুগার চেক করবেন। ব্লাড সুগার চেক করে দেখতে হবে সেটা নর্মাল আছে না ইনটলারেন্স স্টেজে আছে না ক্লিনিক্যাল ডায়াবেটিস স্টেজে রয়েছে, এবং যে স্টেজে আপনি থাকবেন সেই অনুযায়ী আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। নর্মাল লেভেলে থাকলেও কিন্তু আপনাকে একই রকম প্রিকশন নিতে হবে যে প্রিকশন একজন ইনটলারেন্ট স্টেজ বা ক্লিনিক্যাল ডায়াবেটিস স্টেজে থাকা মানুষ নিতে পারে। এবার যেই মুহূর্তে আপনার ডায়াবেটিস ধরা পড়লো, আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, আপনাকে প্রথম বুঝতে হবে আপনাকে একটা ডায়েট কনসেপ্ট তৈরি করতে হবে যে আমি এটা খাবো, আমি যেটা বলে দেবো সেটাই আপনাকে খেতে হবে, একেবারেই নয় আপনি খাবেন নিজের ইচ্ছা অনুযায়ী। আমি আপনাকে ডায়েটের কনসেপ্টটা বললাম যে এই 50-25-25। এবার আপনার মুসুর ডাল ভালো লাগলে আপনি মুসুর ডাল খাবেন, আপনার মুগের ডাল ভালো লাগলে আপনি মুগের ডাল খাবেন, আপনার ভেটকি মাছ ভালো লাগলে আপনি ভেটকি মাছ খাবেন। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, রাইসটা কমান, রুটিটা কমান, রাইস রুটি একসাথে খাবেন না। দ্বিতীয়, এক্সারসাইজ, আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, খালি পায়ে ডায়াবেটিস রোগী যেন এক্সারসাইজ না করে। পায়ে কোনো যদি কাটা ফোটে বা কোনোরকম করা পড়ে বা কোনো চোট আসে, তার থেকে কিন্তু খুব বাজে রকমের ইনফেকশন হওয়ার পসিবিলিটি থাকে।
তৃতীয় হচ্ছে আপনার যদি স্থূলতা থাকে বা আপনার যদি বেলি ফ্যাট থাকে সেটা আপনাকে কমাতে হবে। সেটা আপনি ডায়েট এক্সারসাইজে কমাবেন এবং আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ডাক্তারবাবু আপনাকে বেস্ট জাজ যে উনি আপনার বেলি ফ্যাট আগে কমাবেন না সুগার আগে কমাবেন। এই ব্যালেন্সটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা। কারোর ক্ষেত্রে আমরা শুধু বেলি ফ্যাট কমিয়ে সুগার কমিয়ে দিতে পারি, কারোর ক্ষেত্রে বেলি ফ্যাটও কমানো হয়, সুগারও কমানো হয়, এবং কারোর ক্ষেত্রে ইনিশিয়ালি সুগার কমানো হয়, পরে বেলি ফ্যাট কমানো হয়। সুতরাং খাদ্যাভ্যাস, এক্সারসাইজ, প্রয়োজন পড়লে ওষুধ ডাক্তারবাবুর পরামর্শে এবং রেগুলার চেক আপ। মানুষ যেটা করে, আমার ডায়াবেটিস ঠিক হয়ে গেছে, আমার ডায়াবেটিস রিভার্সাল হয়ে গেছে, আমার আর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, আমি যত করছে মিষ্টি খাবো, বিরিয়ানি খাবো, ভাত খাবো। আপনি খান, কিন্তু পরিমাণ মতো খান। আমরা শেষ করবো একটা কথা বলে, যে আমাদের প্রচুর অনুষ্ঠান বাড়ি যেতে হয়। অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমরা সব থেকে বেশি ভুল করি কি, আমরা একটা করে খাবার আনি। আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনি অনুষ্ঠান বাড়িতে যে থালাটা নেবেন, একটা গোতে আপনি অল্প অল্প করে সব খাবার নিয়ে নিন, নিয়ে বসুন, খেয়ে হাত ধুয়ে বেরিয়ে যান। আপনি যদি ভাবেন এইটা আগে নেবো এরপরে আবার ওটা নেবো, আপনার ইনভেরিয়েবলি ইনটেক অনেক বেশি হয়ে যাবে। এটুকুই আমার বলার। নমস্কার।